মানুষ ফেরিঘাটে ভিড় বাড়ছে, করোনার ঝুঁকি, নৌকা ট্রলারে চলছে নদী পারাপার। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন নামঞ্জুর করেছে সরকার। সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের এমন মতামতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্ত হিসেবে উল্লেখ ছিল তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। ৪০১ ধারার অধীনে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়েছেন আইনমন্ত্রী। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার আবেদন নাকচ করে দিয়েছে সরকার। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার কোনো বিধান আইনে নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে, তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে ৪০১ ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে, এটা দ্বিতীয়বার মানে আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই ৪০১-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ৪০১ ধারায় খালেদার সাজা স্থগিতের সুবিধা দেওয়া হয়েছে, তাই পুনরায় ৪০১ ধারায় তাকে বিদেশে যাবার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন এই দুই শর্ত যখন দেওয়া হয়েছিল সেটা মেনে নিয়েই উনি কিন্তু মুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার নতুন করে সেই শর্ত শিথিল করা বা সেই শর্ত পরিবর্তন করা ৪০১ ধারায় আইনি কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করেই খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ দিয়েছেন। এবারও চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা হয় বলেই আইনগতভাবে বিদেশে যাবার অনুমতি দেওয়া যায় কিনা তা যাচাই করে দেখেছে সরকার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্ত তারা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। বিদ্যমান আইনের ধারাতেই খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ ছিল বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এর আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বিদেশে চলে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার, অথচ ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রে তাদের কোনো মানবিকতা, সৌজন্যতা, শিষ্টাচার কাজ করেনি। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। সরকার বিএনপি প্রধানকে চিরতরে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় বলেন মির্জা ফখরুল। এভার কেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান, তারই ফলশ্রুতিতে আজকে এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা মনে করি যে এই সিদ্ধান্তের কোনো যুক্তি থাকতে পারে না, কারণ তারা যে কথা বলেছে যে নজির নেই, নজির তো সরকার সৃষ্টি করেছে অসংখ্য, এবং এই বিষয়টা তো শুধু মানবিক কারণে নয়, রাজনৈতিক কারণেও এটা অত্যন্ত জরুরি। এই জন্যে যে শি ওয়াজ এক্স প্রাইম মিনিস্টার ফর 3 টার্মস, ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশে করোনায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৩৮ এবং নারী ১৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১১,৯৩৪ জনের। ৪৫৪টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৬,৯৫১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৩৮৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.১৯%। দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল। ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৬ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন করোনায় ৪৫ জনের মৃত্যু হয়। দেশে এ পর্যন্ত ১১,৯৩৪ জনের মৃত্যু হয়েছে করোনা মহামারীতে। মৃত্যুর সাথে বেড়েছে শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৩৮৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৭,৭৩,৫১৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন রুখতে কঠোর স্বাস্থ্যবিধি মানা ও ব্যাপক হারে টিকাদানের কোনো বিকল্প নেই। ভারতেও কিন্তু বাংলাদেশের মতোই কাছাকাছি অবস্থা, সেখানেও কিন্তু আপনার জেনোম সিকোয়েন্সিং করার ব্যবস্থাটা অপ্রতুল। এজন্য অনেক হয়তো ভারতীয় ভেরিয়েন্ট আছে, কিন্তু সেরকম পরীক্ষা করা হচ্ছে না। এজন্য আমরা বলতে চাই, আপনি ধরেই নেবেন
যে বাংলাদেশে ভারতীয় ভেরিয়েন্ট ইতিমধ্যে চলে এসেছে এবং এটার হাত থেকে বাঁচার আপনার দুটো উপায়, এক স্বাস্থ্যবিধি মেনে চলা, আর যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সুস্থ হয়েছেন আরও ৩,৩29 জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭,১০,১৬২ জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুজিববর্ষ ও কোভিড-19 মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান করোনা দুর্যোগেও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ। বলেন, এই মহামারী থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে যার যার অবস্থান থেকে ঈদ উদযাপন করে এ প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের। জানান, আবারও তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ। বর্তমানে করোনা দ্বিতীয় তরঙ্গ চলছে, যার যার অবস্থান থেকে ঈদ উদযাপন করি, ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলে প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করি, নিজে বাঁচি, প্রতিবেশীকে বাঁচাই, দেশকে বাঁচাই। আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে আনন্দ উৎসবের অনেক সুযোগ আমরা পাব। করোনা সংক্রমণ রোধে ঈদে রাজধানীর বাইরে যাওয়া ঠেকাতে তৎপর হয়েছে পুলিশ। যাত্রীবাহী অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস বের হতে দেয়া হচ্ছে না, কারণ যৌক্তিক না হলে ঘুরিয়ে দেয়া হচ্ছে চেকপোস্ট থেকে। করা হচ্ছে মামলাও, তবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হেঁটে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সামনে সড়কে ঈদে বাড়িমুখী মানুষের মিছিল, কোথাও কোথাও জটলা, উপেক্ষিত সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ রোধে রাজধানী না ছাড়ার নির্দেশনা থাকলেও বাড়ি যাচ্ছেন তারা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে উঠছেন অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে। বাড়তি ভাড়া গুনলেও বসছেন গাদাগাদি করে। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব, থাকছে করোনা সংক্রমণের ঝুঁকি। যাবো তো একটু গাইবান্ধা, আমার মা অসুস্থ, তো এই জন্য যাচ্ছি আর কি। ঈদও আছে, মা একাই থাকে গ্রামের বাড়িতে, এই জন্য যাচ্ছি। আমার শাশুড়ি একা, বয়স্ক মানুষ একা আছে, বাইরে টাইরে বের হই না, বাসায় থেকে সেফলি যাচ্ছি। তবে তৎপর পুলিশ। চেকপোস্টে এলেই এসব যানকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জবাব সন্তোষজনক না হলে দেওয়া হচ্ছে মামলা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর দিকে। এদিকে পুলিশকে ফাঁকি দিতে অনেকে হেঁটে চেকপোস্ট পার হয়ে আমিনবাজারে গিয়ে উঠছেন লোকাল বাস, প্রাইভেট কার বা মাইক্রোবাসে। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা বসছেন পাশাপাশি। এই যে রিক্সা, বাসে, সিএনজি যাব, তাছাড়া তো আর অবস্থা নাই। বাড়িতে যাওয়া লাগবে, মিল বন্ধ করে দিয়েছে, কি করব। এসব যানবাহনে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। বাড়তি ভাড়া চাওয়ায় হাতাহাতিও হয় যাত্রী ও চালকদের মধ্যে। 200 টাকার ভাড়া পাটুরিয়া, আমার বাড়ি আলি কইছি, আমার বাড়ি আলি 400 টাকা লাগবে। আর আমি এই দেশের স্থানীয়, ওই কোন জায়গার আমি জানি না, ওই আমার মারবা না। হ্যাঁ, পেটের খিদে আইছি, আনাইয়ে অন 2-4 যাই হেরে বন্ধ করে দিয়ে দেব। পুলিশ বলছে, অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না হেঁটে যাওয়া মানুষকে। জরুরি সেবা, শিল্প, কারখানা সাথে যারা জড়িত ওনাদেরকে শুধু যেতে দিচ্ছি। এই ছাড়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা প্রাইভেট মাইক্রোতে রওনা করছে ওনাদেরকে যেতে দিচ্ছি না, ওনাদেরকে মামলা দিচ্ছি, মামলা দিয়ে ওনাদেরকে আবার ঢাকার দিকে ফিরিয়ে দিচ্ছি। রাজধানী থেকে বের হওয়া আরেক পথ যাত্রাবাড়িতেও বেড়েছে পুলিশের তৎপরতা। আইনের আওতায় আনা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রোবাসকে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের অনুরোধ, লকডাউন বা স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা উপেক্ষা করে আজও ঘরমুখী মানুষের চাপ ফেরিঘাটগুলোতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘাট এলাকায় কাজ করছে বিজিবি। এদিকে ফেরি বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে গাদাগাদি করে নদী পার হচ্ছেন অনেকে। যানবাহন সংকট, বাড়তি ভাড়া, পথের ভোগান্তি আর করোনা সংক্রমণের ভয় কোনো কিছু দামাতে পারছে না ঈদে ঘরমুখ মানুষকে। শনিবার দিনভর নাটকীয়তার পর রোববারও ভোর থেকেই শিমুলিয়া ঘাটে ভিড় করেন দক্ষিণবঙ্গগামী যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ঢল। জরুরি সেবায় নিয়োজিত দুটি ফেরি ঘাটে ভেড়ার সাথে সাথেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি করেন যাত্রীরা। মালিক তো ছুটি দিয়েছে, কিন্তু আমরা তো যেতে পারছি না। গাড়িতে 5 টাকার ভাড়া 10 টাকা নিতে আছে, এখানে আসলাম, ফেরি চলে না। এখন আইসা তো দেখা যায় অনেক রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক ভোগান্তি আর কি।
যেহেতু আমরা আসতেছি অনেক কষ্ট করে 1 টাকা ভাড়া 3 টাকা দিয়ে আসতেছি, কিন্তু কি হচ্ছে এখানে ফেরি বন্ধ। যদি ওইভাবে দেওয়া থাকতো, দুনিয়া সব বন্ধ করে দেখ, আমরা আসতাম না। ফেরিতে জায়গা না পেয়ে অনেকে বেছে নিয়েছেন বিকল্প পথ। ইঞ্জিন চালিত নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হিসেবে জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট এলাকায় রীতিমতো হিমশিম খায় পুলিশ ও বিজিবি। ট্রলারে পারাপার হবো, ট্রলার পারাপার করতে যাই, সেখানে 1012 টাকা চাই। আমরা হচ্ছে এখানে চেকপোস্ট করতেছি, আমরা কোনো যাত্রীবাহী পরিবহন ঘাটের দিকে যেতে দিচ্ছি না, এবং যারা জনসাধারণ হচ্ছে ঘাট পার হতে আসছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ফেরি চলতেছে না, স্পিডবোট লঞ্চ সব বন্ধ আছে, আপনারা যেখান থেকে এসেছেন চলে যান। তবে পাটুরিয়া ঘাটে যাত্রী চাপ কম। ঘাটের অনেক আগে যানবাহনগুলোকে আটকে দেয়, প্রায় জনশূন্য ছিল ঘাট এলাকা। এদিকে ফেরিঘাটে অতিরিক্ত চাপ থাকায় অনেকে বঙ্গবন্ধু সেতু ও লালন শাহ সেতু হয়ে বাড়ি ফিরছেন। এছাড়া ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ি দিয়ে আসলাম, অনেক যানজট, কিন্তু 10 টাকার ভাড়া 30 টাকা নিতেছে, 30 টাকার ভাড়া 100 টাকা নিতেছে। মা বাবা সাথে সবার সাথে একসাথে ঈদ করবো, একটা আনন্দ বেশি, লাস্টে তো বাড়িতে যাইতে হবে, যত কষ্ট। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রোববারও দেশের অনেক জেলায় আন্তজেলা বাস, মিনিবাস ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেশপিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেরি বন্ধ থাকায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে ইয়ামান নামের 5 বছরের এক শিশু মারা গেছে। এখনও পাড়ের অপেক্ষায় রয়েছে অর্ধশত অ্যাম্বুলেন্স। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 7:30টার দিকে অ্যাম্বুলেন্সটি শিমুলিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। 11:30টার দিকে অ্যাম্বুলেন্সের অক্সিজেন শেষ হয়ে গেলে শিশুটির মৃত্যু হয়। এছাড়া ঘাটে এখনও পাড়ের অপেক্ষায় রয়েছে অর্ধশত অ্যাম্বুলেন্স। এর মধ্যে 25 জন রোগী আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বজনরা। অযথা ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানে থেকে এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ থেকে নিজ পরিবারকে রক্ষা করতে হবে। শুরুতে প্রায় 320 বর্গমাইল এলাকা নিয়ে রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্ত 1440 পরিবারের মধ্যে প্লট হস্তান্তর উপলক্ষে আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে প্লটের দলিল তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলে থাকতেই তিনি পূর্বাচলের ক্ষতিগ্রস্তদের দুঃখ দেখেছেন, তাই তারা প্লট না পাওয়া পর্যন্ত ওই এলাকার সব নতুন প্রকল্প বন্ধ রাখা হয়েছে। পূর্বাচল যখন প্রথম শুরু হয় তখন একবার আমি ওখানে গিয়েছিলাম, সেই লঞ্চে করে ওই এলাকা ঘুরতে, তখন আবার বিরোধী দলে ছিলাম। তখন ওয়াদা করেছিলাম যে আমরা যদি কখনো সুযোগ পাই কেউ বঞ্চিত থাকবেন না। যতবারই সরকার এসেছি ততবারই চেষ্টা করেছি সেখানে যাতে এই যারা বঞ্চিত আদিবাসী তারা যেন তাদের প্লটগুলি পান। করোনা সংক্রমণ থেকে নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়, কাজে আপনারা এই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। এখন এই রমজান মাস আমরা রোজা রাখছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনা ভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায়, আর যেন প্রাণহানি না হয়। করোনা ভাইরাসের বাহক না হতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান শেখ হাসিনা। 75-এর পরে ক্ষমতা দখলকারীরা মানুষ হত্যায় মেতেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ঘাতকের বুলেট তাড়া করছে জেনেও তিনি মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বারবার সতর্ক করার পরও মার্কেট শপিং মলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতাদের অতিরিক্ত ভিড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঝুঁকি। সকাল থেকে রাজধানীর মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব না মেনে চলছে ঈদের কেনাকাটা। সকাল 10টায় খোলার পর থেকে নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে শুরু হয় ক্রেতা সমাগম। করোনার মধ্যেও বেচাকেনা ভালোই জমেছে বলে জানান বিক্রেতারা। ঈদের আগে 2 দিন বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। তবে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে দেখা যায়নি মাস্ক। যদিও ক্রেতাদের দাবি সতর্কতার সঙ্গেই কেনাকাটা করছেন তারা, তবে ভিড় থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না। আশা করা যায় এবছর আমাদের সেল খারাপ হয় না, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবার ভালো হয়েছে। অন্যান্যবার যেরকম আপনার গতবার তো লকডাউনে
সেল হয় নাই। কেনাকাটা করতেছি, নিজে সতর্ক, নিজে থাকতেছি, মাস্ক পরে আসছি। এখন তো যে পরিবেশ, নিজে সতর্ক, নিজে সেফ, নিজেই থাকা লাগবে। ফার্স্টের দিক দিয়ে হয় না, লাস্টে টুকটাক কাস্টমার আসছে মার্কেটে, কেনাকাটা করছে, স্বাস্থ্যবিধি মেনেই করতেছে এবং আমরাও করতেছি। স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার রাজুক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রোববার বিকেলে উত্তরার দোকানপাট ও শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে তিনি এই নির্দেশ দেন। রাজুকের মার্কেটটিতে প্রবেশ পথগুলোতে হ্যান্ড স্যানিটাইজার রাখা বা স্বাস্থ্যবিধি মানায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি ক্রেতা বিক্রেতারাও মানেননি স্বাস্থ্যবিধি, এজন্য কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়। তবে মার্কেটটি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে আবারও খুলে দেওয়ার কথা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। অভিযানে মেয়র আরও বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখে ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। তার টেম্পারেচার করবে, হ্যান্ড স্যানিটাইজার করবে, কিছুই তারা করে নাই। কিন্তু কিছুই যেহেতু করে নাই, আমাকেও মার্কেট বন্ধ ছাড়া আর কোনো গতি নাই। এই মার্কেটটা বন্ধ থাকবে। এরপর মার্কেটের দোকান মালিক সমিতি যারা আছে সবাই সিটি কর্পোরেশনে যোগাযোগ করবে, করার পরে তারপরে আমরা খুলবো কি না খুলবো। আমরা চাই মার্কেট খুলে দিতে, আমরা চাই না রোজার আগে কোনো মার্কেট বন্ধ করতে। তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ঈদের ছুটিতে কর্ম এলাকা ত্যাগ করতে পারবেন না, জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। দুপুরে শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে একথা জানান তিনি। যেসব কারখানা এখনো বেতন বোনাস দেয়নি তাদের ঈদের আগেই তা পরিশোধের অনুরোধ জানান প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন, বন্ধ আছে দূরপাল্লার বাস। তবে এর মধ্যে নানা বিকল্প উপায়ে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ঘরমুখী মানুষ, সড়ক ও ফেরিঘাটে ভিড়। স্বাস্থ্যবিধি না মানলে করোনার ঝুঁকি বাড়বে, এমন আশঙ্কায় গার্মেন্টস কারখানায় ঈদের ছুটি নিয়ে শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন রোববারের ত্রিপাক্ষিক বৈঠকে। কোনো শ্রমিক যাতে বেতন বোনাস থেকে বঞ্চিত না হয়, 3 দিনের ছুটি বহাল রাখা হয়। এরপরে যদি কোনো পরিস্থিতি কোনো কিছু ঘটে, এটার দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আমরা যে কাজগুলি করিয়েছি এই সময় সমন্বয় করব বলে, এটা পরবর্তীতে কখন আমরা ছুটি দিব, এটা ঘোষণা যদি আমরা এখনই দিয়ে দিতে পারি। তবে সরকার নির্ধারিত 3 দিন ছুটির বাইরেও মালিকরা বাড়তি ছুটি দিতে পারবেন, জানান শ্রম প্রতিমন্ত্রী। অনেক কারখানা এখনও শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেনি, তাই ঈদের আগে সব পাওনা পরিশোধ করতে মালিকদের অনুরোধ জানান তিনি। এলাকা ত্যাগ করতে পারবেন না, যে কোনো সময় ডাক দিলে যেন মালিক যদি ডাক দেয় উৎপাদনের জন্য আপনাদের যেন পায়, তাতে সেও সেফ থাকবে আর তার আশপাশের বা যেখানে যাবে সে জায়গার লোকও সে যদি স্থান ত্যাগ না করে তাহলে সেও সেফ থাকবে নিজেও। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে শ্রমিকরা কর্ম এলাকা ত্যাগ করতে পারবেন না, জানান শ্রম প্রতিমন্ত্রী। আর বেতন সর্বশেষ সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আলোচনা করে আজ পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। সন্ধ্যার পর শুরু হয়েছে পবিত্র শবে কদরের রজনী। এ রাতে হাজার মাসের চেয়েও উত্তম, কারণ এ রাতেই নাজিল হয় পবিত্র কোরআন। মুসলমানদের কাছে শবে কদরের তাৎপর্য অনেক। এ রাতে ইবাদত করলে অনেক বেশি নেকি লাভের সুযোগ থাকে। তাই এ রাতে জিকির, আজগার, ইবাদত, বন্দিগি ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে কদর উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা করোনা মহামারী থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে কদরের ইবাদত নিয়ে আরও জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, এখন কি অবস্থা আছে, কি ধরনের কর্মসূচি চলছে এবং কি ধরনের ইবাদত চলছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে? জি, বায়তুল মোকাররম মসজিদে মূলত সন্ধ্যার পর থেকেই মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং এখন কিন্তু তারাবি চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখন এখানে মুসল্লিরা কিন্তু অনেকেই এসেছেন এবং মসজিদ কর্তৃপক্ষ মূলত করোনা পরিস্থিতি বিবেচনায়
সামাজিক দূরত্ব বজায় রেখে এবার জামাত নামাজের যে কাতার সেই ব্যবস্থাপনা কিন্তু এখানে রাখা হয়েছে। এখন তারাবি চলছে, আজকে 27 রমজান এবং খতম তারাবি চলছে। এরপরেই মূলত বেতন নামাজের আগে বলা চলে যে শবে কদরের যেসব আমল রয়েছে, নফল নামাজ, অন্যান্য ইবাদত বন্দেগী, তা ধর্মপ্রাণ মুসল্লিরা সেসব আদায় করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা মূলত এখানকার আলেম যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। এই শবে কদরের রাত যেহেতু হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে হাজার মাস অপেক্ষা উত্তম, এবং এই রাতে মুসল্লিরা আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবনের গুনাহ মাফ এবং যত অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, এবং বিশ্বের করোনা পরিস্থিতি থেকে যেন আল্লাহ পাক সবাইকে পরিত্রাণ দেন এবং সৃষ্টিকর্তার পরিত্রাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মূলত লাইলাতুল কদরকে কেন্দ্র করে বাইতুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা মোড়ে মোড়ে পুলিশের টহলও দেখেছি, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনাও কিন্তু রাখা হয়েছে। মুসল্লিরা এখনও আসছেন, যেহেতু এখন তারাবি চলছে, তারাবির পরেই লাইলাতুল কদরের যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারাবির পর শুরু হবে। আমরা সেই সময় আরও বিস্তারিত জানাতে পারবো। নাহিদ কামাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সায়েন্স প্রজেক্ট 10 এর সদস্যের দায়িত্ব ছিল অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বড় হামলার। টার্গেট করা হয়েছিল ঢাকা ও সিলেটের পুলিশ ও বিজিবি স্থাপনা। হামলার পর হিজরত করতে চেয়েছিল আফগানিস্তানে। 4 জঙ্গিকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। নাশকতার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা, এমন তথ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তার করে আনসার আল ইসলামের 4 সদস্যকে। রোববার দুপুরে জঙ্গি নিয়ে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, টেলিগ্রাম অ্যাপে সায়েন্স প্রজেক্ট নামে 10 জনের একটি দল গঠন করে আনসার আল ইসলাম, যাদের টার্গেট আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় পুলিশের ও সিলেটে বিজিবির স্থাপনা ঘুরেও দেখে তারা। ঢাকায় হামলার জন্য বসিলায় এসে মিলিত হয় এই প্রজেক্টের 4 সদস্য। অক্সিজেন সিলিন্ডার দিয়ে বড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পনা করেছিল, যাতে বড় ধরনের সংবাদ শিরোনাম হয়, বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটিস হয়। এটা এই জঙ্গিদের ইতিহাসে আমার মনে হয় এটি প্রথম। পুলিশ বলছে, আনসার আল ইসলাম আল কায়দার অনুসারী হয় এ দলের 2 সদস্য আগেই আফগানিস্তানে গিয়েছিল। হামলার পর এই 4 জনেরও যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের গ্রুপের কতিপয় সদস্য ইতিমধ্যে হিজরত করেছে এবং তারা হয়তোবা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে চলে যেতে পারে, এবং তাদেরও একই উদ্দেশ্য ছিল এরকম একটি বড় ধরনের নাশকতা করে তারাও হিজরত করবে এবং আফগানিস্তানে পালিয়ে যাবে। গ্রেপ্তার মুকিদ হবিগঞ্জের মাদ্রাসা শিক্ষক, জসিমুল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, সজীব সুনামগঞ্জ সরকারি কলেজ ও আমিনুল সিলেটের একটি মাদ্রাসার ছাত্র। এই 4 জন এর আগেও সিলেটের একটি হোটেলে হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার দুপুরে জঙ্গি গ্রেপ্তার নিয়ে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা বলেন সিটিটিসির প্রধান। তাদের কাছ থেকে এবং এই জঙ্গি সংশ্লিষ্ট বিষয়ে তার যেই কথাবার্তাগুলো উঠে এসেছে, আমরা এখনও তাকে জিজ্ঞাসাবাদ করি নাই। আমরাও তাকে জিজ্ঞাসাবাদ করব এই বিষয়গুলোকে সামনে নিয়ে। মানবিক কারণে এবং ছাত্রলীগের নেতাদের অনুরোধে নিজের শেষ কর্মদিবসে শিক্ষক সহ 137 পদে নিয়োগ দেন জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। স্থগিত হওয়া সেই নিয়োগপ্রাপ্তদের তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান, স্ত্রী, ছাত্রলীগের নেতাকর্মী থেকে শুরু করে সাংবাদিক নেতা ও তাদের স্বজন। এই নিয়োগ নিয়ে তদন্ত করছে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি। গত 6 মে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবস। শেষ দিনে তিনি 137 জনের অস্থায়ী নিয়োগে স্বাক্ষর করে যান। অভিযোগ উঠেছে, শিক্ষকদের স্ত্রী, সন্তান, স্বজনরা নিয়োগ পেয়েছেন, বাদ যাননি সাংবাদিক নেতা ও তাদের স্বজনরাও। যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোথাও কোনো বিশৃঙ্খলা হলে
এটি প্রথমত আমরা এটা তো কাম্য নয়, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে এরকম ঘটনা যেন না ঘটে। ছাত্রলীগের ২৫ পরিচিত মুখও আছেন নিয়োগপ্রাপ্তদের তালিকায়। শেষ সময় আব্দুস সোবহান নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। তবে সদ্য সাবেক উপাচার্য দাবি করেছেন তিনি কারো চাপে নয়, মানবিক কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দিয়েছেন। ছাত্রলীগ আওয়ামী পরিবারের সন্তান, তাদের ক্রমাগত দাবি, ক্রমাগত চাপ, আমি মানবিক বোধ করেছি যে তাদের এই চাকরিটা পাওয়া উচিত, সেই জন্য আমি দায়িত্ব। শিক্ষক নিয়োগ দেওয়া হলেও জানেন না বিভাগীয় প্ল্যানিং কমিটির সদস্যরাও। এই ১৩৭ জনের নিয়োগকে অবৈধ ও বিধি বহির্ভূত বলছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কোনো ডিপার্টমেন্টে যদি একজন শিক্ষক প্রয়োজন হয় তখন তারা সুপারিশ করবে, বিশ্ববিদ্যালয় তখন সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত তো আমি ইচ্ছা করলেই তো বিশ্ববিদ্যালয়কে ৫০০ লোক আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো। শিক্ষা মন্ত্রণালয় বলেছে এটা অবৈধ এবং নিয়ম বহির্ভূত নিয়োগ, সুতরাং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমরা সাক্ষাৎকারের আওতায় এনেছি এবং আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং জমা দিতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ১৩৭ জনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাত ৯টায় বাংলাদেশে আরও খবর আছে, সেগুলোর আগে জানাবো খেলার খবর। শুরুতে শিরোনাম। কোয়ারেন্টিন শিথিলে স্বস্তি, ডোমিঙ্গোর অধীনে দলগত অনুশীলন। শ্রীলঙ্কার নবীনদের নিয়ে সতর্ক থাকতে বলছেন সুজন। হঠাৎ স্থগিত এএফসি কাপ, মালদ্বীপ যাত্রা বাতিল বসুন্ধরা কিংসের। শেষ মুহূর্তে এমন খবরে হতাশ ফুটবলার ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা নবীন দল হলেও যথেষ্ট শক্তিশালী হবে, হোম কন্ডিশনে তাদের বিপক্ষে সিরিজ জেতা উচিত বলছেন খালেদ মাহমুদ সুজন। ফিল্ডিংয়ে উন্নতি আনতে ক্রিকেটারদের আরও সতর্ক হওয়ার তাগিদ এই টিম লিডারের। এদিকে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে শুধু হেড কোচকে দায়ী করলে হবে না, দলের পরিকল্পনায়ও ভুল ছিল বলে মনে করেন সুজন। প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা অনুশীলন করছে ১ মে থেকে। রবিবার অনুশীলনে এসেছে কিছুটা পূর্ণতা। কোয়ারেন্টিন জটিলতা কাটিয়ে এদিন যোগ দিয়েছেন মুশফিক, তাসকিনরা। তবে ছুটিতে থাকায় ছিলেন না তামিম ও শরীফুল। লঙ্কানদের বিপক্ষে জয়ের ধারা ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ দলের। তবে ফিল্ডিংয়ে উন্নতি আনার পাহাড় সম চ্যালেঞ্জ রায়ান কুকের। ম্যানেজমেন্টেরও চোখে পড়েছে ফিল্ডিং ঘাটতি। শ্রীলঙ্কা সিরিজে বাজে ফিল্ডিং হলে এবার চাকরি বাঁচানো কঠিন হয়ে যাবে কুকের। ফিল্ডিং তো প্রতিদিনই প্র্যাকটিস হবে, এটাই স্বাভাবিক কথা। বাট প্র্যাকটিস যাই হোক না কেন, ইটস মোর, আমার মনে হয় যে ইটস মোর মেন্টাল, যে আমি কতটুকু নিজেকে অ্যাপ্লাই করছি বা অ্যাপ্রোচ করছি। ইটস অ্যাটিটিউডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ সিরিজে নতুন খেলোয়াড় পাঠাচ্ছে এসএলসি। 4 সিনিয়র দিমুত করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, সুরাঙ্গা লাকমাল ও দীনেশ চান্দিমালকে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই সিরিজে অভিষেক হবে 2 আনকেপ ফাস্ট বোলারের। তবে লঙ্কানদের নিয়ে এসব ভাবার সময় নেই টাইগার ম্যানেজমেন্টের। নবীন হলেও শ্রীলঙ্কা আমার মনে যথেষ্ট স্ট্রং দলই থাকবে। বাট অবশ্যই আমরা হোম কন্ডিশনে তো জিততে চাই, সিরিজ জিততে চাই, সেটা অবশ্যই। এবং আমি সত্যি কথা বিশ্বাস করি যে আমাদের অ্যাবিলিটি আছে সিরিজ জিতার ওদের সাথে। আমরা যদিও হয়তোবা বেশ কিছু খেলা হেরে আমরা ব্যাকফুটে, বাট আমি মনে করি এই ফর্মেটে আমরা সবসময় দুর্দান্ত দল। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে কোচ টিমের পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি ছিল। তবে অভিযোগের তীর সবচেয়ে বেশি ছিল ডোমিঙ্গোর দিকে। দেশে ফেরার পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে এ যাত্রায় আরেকটা লাইফলাইন পেয়ে যাচ্ছেন ডোমিঙ্গো। আমরা ছোটোখাটো ভুল করছি, হয়তোবা প্ল্যানিংয়েও ছোটোখাটো ভুল হচ্ছে, আমি অস্বীকার করবো না সেটা। তো সেটা তো চিন্তা হবে। আর মানে আমার মনে হয় যে মোর কমিউনিকেটিভ হইতে হবে, সত্যি কথা বলতে গেলে। তো আমি ওইসব দিয়ে দেখি না কতদিনও থাকবে বা কে কেউ বরখাস্ত করবে, এটা তো বোর্ডের ব্যাপার। ঈদের আগে সোমবার শেষ অনুশীলন। 18 মে করোনা টেস্ট দিয়ে টিম হোটেলে উঠবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও অনিশ্চয়তায় এএফসি কাপ, স্থগিত হয়েছে মালদ্বীপে অনুষ্ঠেয় ডি গ্রুপের খেলা। রোববার দেশ ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এএফসি চিঠি মাধ্যমে টুর্নামেন্ট স্থগিতের খবর পায় বসুন্ধরা কিংস। এর আগে মালদ্বীপে অবস্থানরত বেঙ্গালুরু এফসির ফুটবলারদের কোভিড প্রোটোকল অমান্য করার অভিযোগ ওঠে। নতুন সূচি নিয়ে এখনও কিছু জানায়নি এএফসি। সকাল থেকেই মালদ্বীপে যাওয়ার প্রস্তুতি বসুন্ধরা কিংস ফুটবলারদের। ক্লাব প্রাঙ্গণ থেকে এয়ারপোর্টের পথে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে আসে মন খারাপের খবর। করোনা ঝুঁকিতে ডি গ্রুপের খেলা স্থগিত করেছে এএফসি। বিপত্তির মূলে ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে মালদ্বীপে থাকা ক্লাবটির ফুটবলাররা ভেঙেছেন কোভিড প্রোটোকল।
তাতেই চটেছে দেশটির সরকার আর ফুটবল অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুকে মালদ্বীপ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয় এমন টুইট করেন দেশটির ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে মালদ্বীপে যাওয়ার আগেই করোনায় আক্রান্ত মোহনবাগানের 3 ফুটবলার। পরিস্থিতি বিবেচনায় খেলা স্থগিতের সিদ্ধান্ত এএফসির। শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিতের খবরে হতাশ কিংস ফুটবলার ও ম্যানেজমেন্ট। এক কথাই বলবো অনেক শকড, কারণ আমাদের যে প্রিপারেশনটা ছিল এফসি নিয়ে, তো এটা আমি মনে করি 100% প্রিপারেশন আমরা নিয়েছিলাম এফসির জন্য। আমরা কিন্তু লিগের 3টা ম্যাচ খেলেছি, প্রায় আমরা 7 থেকে 8 সপ্তাহ ট্রেনিং করেছি সবাই একসাথে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি ছিল এই এফসি কাপের এই সময়। যে গ্যাপগুলো থাকবে বা আমাদের লিগের যে খেলা থাকবে তার মধ্যে ওদের সাথে কথাটা হবে, বা বিএফএফ আমরা সরাসরি কথা বলবো, আমাদের মিডিয়া ম্যানেজার আছে, কথা বলে জানাবে যে আমাদের এই সময়টা খালি আছে। ওইভাবে সব কিছু করে অর্গানাইজ করেই হবে নিশ্চয়ই খেলা। গেল বছর দারুণ শুরুর পরও বসুন্ধরা কিংসের এফসি কাপ মিশন অসমাপ্ত থাকে করোনা থাবায়। চলতি বছরেও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিশ্রম আত্মত্যাগে সন্তানকে গড়ে তোলেন মা, আড়ালে নিভৃতে তাদের অবদান অপরিসীম। সাকিব তামিম মুশফিকদের তারকা হয়ে ওঠার গল্পে মারাই যে কেন্দ্রীয় চরিত্র। বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার তারকারা। জামাল, রোমান, মাবিয়ারাও ভালোবাসা প্রকাশ করেছেন। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতি মুহূর্তের। তারপরও মায়েদের জন্য বিশেষ একদিন, বিশেষ সন্তানদের জন্য। মাকে নিয়ে একটাই দিন আসে যেটা নিয়ে আমরা শুধু বলতে পারি, কিন্তু আসলে কি মারাই একটা দিন ডিজার্ভ করে। সাকিব, তামিম, মুশফিকরা এখন নতুন প্রজন্মের আইডল। মায়ের স্নেহ মমতায় আস্থা আজীবনের। বিশেষ দিনে পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাইগার তারকারা। সাকিবের চাওয়া সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। ভালোবাসা জানিয়েছেন তামিমও। পরিস্থিতি ভিন্ন হলেও মায়েদের অকৃত্রিম ভালোবাসা রয়েছে অটল। সবার প্রতি মুশফিকের প্রত্যাশা করোনা মহামারীর সময় মায়েদের পাশে থাকার। বিশ্বের সব মায়েদের স্যালুট জানিয়েছেন মাহমুদুল্লাহ। ভালোবাসা প্রকাশ করেছেন তাসকিনও। ক্রীড়াঙ্গনে তারকারা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন মন খুলে। একজন মাই কত কষ্ট করে যে একটি সন্তানকে লালন পালন করে সে শুধু মা ছাড়া আর কেউই জানেন না। আর সারা জীবন মায়ের খেদমত করলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এবং তাই বলি, আপনারা আপনাদের মায়ের প্রতি যত্নশীল হন। আজকে যারাই আমাকে চিনছে তার পুরোটাই অবদান আমার আম্মুর। আজকে যদি আম্মু সাপোর্ট না করতেন তাহলে হয়তো এখানে থাকতে পারতাম না। সবাই জানে সবচেয়ে ভালো খাবার ইজ দ্য মমস ফুড, এটা সবাই জানে। হ্যাপি মাদার্স ডে, লাভ করে, মানে মম ইজ দ্য এভরিথিং। দিবস হয়তো একদিনের, তবে মা সন্তানের ভালোবাসা মমতা তো দিবস দিয়ে বেঁধে রাখা যায় না। বছরের প্রতিটা দিনই হোক এমন, সম্পর্কটা অটুট থাকুক চিরকাল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চট্টগ্রামের রিমা আক্তার নামে এক নারীকে বিষ খাইয়ে হত্যার মূল আসামি পল্লব বর্মনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার ভোরে টঙ্গীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে সিআইডি জানায়, গত 18 জানুয়ারি রিমা আক্তারকে অপহরণের অভিযোগে স্থানীয় পল্লব বর্মনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করে তার বাবা। গত 1 এপ্রিল চট্টগ্রামের পাহাড়তলির একটি বাড়িতে এক নারীর মরদেহ উদ্ধার হলে পরিচয় না জানায় অজ্ঞাতনামা হিসেবে দাফন হয়। তবে বাসার একটি কক্ষে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ রিমার বাবাকে খুঁজে বের করে। মৃত নারীকে রিমা হিসেবে শনাক্ত করা হয়। এরপর অপহরণ মামলার রূপ নেয় হত্যা মামলায়। গোয়েন্দা তৎপরতায় গ্রেপ্তার হয় পল্লব। পুলিশ বলছে, পল্লব ও রিমা পরকীয়া সম্পর্কের জেরে চট্টগ্রামে চলে যায়, কিন্তু একত্রে বসবাস করতে গিয়ে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হলে রিমাকে বেলের শরবতের সঙ্গে কীটনাশক খাইয়ে হত্যা করে পল্লব। এই ছেলেটি অর্থাৎ প্রহ্লাদ, ওই মেয়েটিকে, সে অসুস্থ ছিল তখন, তাকে বেলের শরবতের সাথে কীটনাশক মিশিয়ে দিয়ে তাকে পান করিয়ে হত্যা করে এবং তাকে পরবর্তীতে বাসায় রেখে বাসার তালা দিয়ে সে বেরিয়ে আসে।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জির মোর্শেদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সেই প্রশ্নের রুল চাওয়া হয়েছে আবেদনে। এর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ এবং রেস্তোরাঁ নির্মাণ কার্যক্রম স্থগিতের আদেশ চাওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দ্বিতীয় ধাপে ৮ বিভাগে ৬,৯৮৮ বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগে ১,৯৪২ জন, চট্টগ্রামে ১,৩৪৭ জন, বরিশালে ৫৭৩ জন এবং খুলনা বিভাগে ৭৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬৭, রাজশাহীতে ৬৮৪ এবং রংপুর বিভাগে ৫৭২ জন এবং সিলেট বিভাগে ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদনহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীতে প্রকাশ করা হবে। এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মহামারীতে ক্ষতিগ্রস্ত আরও ২ লাখ খামারিকে প্রায় ২৯২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। রোববার সচিবালয়ে করোনা সংকট, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। রেজাউল করিম জানান, মন্ত্রণালয়ের ২টি প্রকল্প থেকে প্রায় ৪ লাখ ক্ষতিগ্রস্ত খামারিকে ইতিমধ্যে ৫৫৪ কোটি টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি জানান, করোনাকালীন সময়ে মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছর থেকে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির ভ্রাম্যমাণ ব্যবস্থা করা হয়েছে। এতে গত বছর ৯,২০০ কোটি টাকার পণ্য বিক্রি সম্ভব হয়। খামারিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরেন বুলবুল আমফানে ছোট্ট একটা পুকুর ছিল, পুকুরটা ভেসে গেছে, কারো একটা পোলট্রি ছিল, পোলট্রিটা নষ্ট হয়ে গেছে, এরকম অবস্থায় তাদেরকে ৫৫৪ কোটি টাকা নগদ আর্থিক সহায়তা দিয়েছি। আর ইতিমধ্যে আরও ২ লক্ষ খামারিকে আমরা ২৯২ কোটি টাকার আর্থিক প্রণোদনা দেব। বিশ্বে করোনায় একদিনে আবারও সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত ৪,০৯,০০০-এর বেশি আর মারা গেছে ৪,১৩৩ জন। এদিকে করোনা আক্রান্তদের শরীরে ঘটছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। এর ফলে দৃষ্টিশক্তি হারাচ্ছে আক্রান্তরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে এক কথায় নাজেহাল ভারত। উপায়ান্তর না দেখে লকডাউন জারি করছে একের পর এক রাজ্য। দিল্লিতে নতুন করে ১ সপ্তাহে লকডাউন ঘোষণা করেছে সরকার। উত্তরপ্রদেশে বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ। তবে এত কিছুর পরও কমছে না করোনার প্রকোপ। শনিবার দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ। মারা গেছে ৪,০০০-এর বেশি মানুষ। গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজস্থানে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এর মধ্যে প্রাণ গেছে ২১ জনের। এমন পরিস্থিতিতে নতুন বিপদের বার্তা দিলেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ঘটছে বলে জানিয়েছেন তারা। চিকিৎসা শাস্ত্রের ভাষায় এর নাম মিউকোর মাইকোসিস। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্তদের ওজন দ্রুত কমছে, দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, ক্ষতি হচ্ছে নাক ও থুতনির হাড়েও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় ১৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৭,৮৩,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি প্রায় ৩৩ লাখ। এ পর্যন্ত ৩২,৯৫,০০০-এর বেশি মৃত্যু ছাড়াও আক্রান্ত হয়েছে ১৫,৮৩,০০,০০০-এর বেশি মানুষ। একদিনে আবারও সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত ৪,০৯,০০০-এর বেশি আর মারা গেছে ৪,১৩৩ জন। এদিকে রাজস্থানে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। ঈদের আগে সংক্রমণ বাড়ার শঙ্কায় শনিবার থেকে পাকিস্তানে চলছে লকডাউন। প্রথম ২ ধাপ নিয়ন্ত্রণ করলেও তৃতীয় ধাপে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।
টানা দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্রে পরিণত হয়েছে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ। শনিবার শবে কদর উপলক্ষে নামাজ আদায় করতে যাওয়া ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় দামেস্ক গেটের কাছে বিস্ফোরণকারীদের উপর স্টান গ্রেনেড, রাবার বুলেট ও জল কামান ছুঁড়ে পুলিশ। এই ঘটনায় অন্তত 80 জন আহত হয়েছে, এদের মধ্যে 14 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস দিলেও হামলার সাফাইকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আইনের শাসন রক্ষায় কাজ করছেন তারা। শুক্রবারও আল আকসা মসজিদের কাছে সংঘর্ষে 2 শতাধিক ফিলিস্তিনি আহত হয়। ভারত মহাসাগরে পড়েছে চীনের রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ। রোববার চীনের স্থানীয় সময় সকাল 10টা 24 ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে নিমজ্জিত হয়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত মহাসাগরে আছড়ে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ, এমনটাই জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যম। 29 এপ্রিল 30 মিটার দৈর্ঘ্যের লং মার্চ 5B রকেটের সফল উৎক্ষেপণ করে চীন। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের 16.6 মিটার লম্বা ও 4.2 মিটার প্রস্থের মডিউলকে কক্ষপথে স্থাপন করলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর মডিউলটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে কক্ষপথে। এর 100 ফুট লম্বা কোর স্টেজ অংশটি বিচ্ছিন্ন হয়ে বায়ুমণ্ডলে ঢুকে পড়ে বলে জানায় বিজ্ঞানীরা। তারপর থেকেই পৃথিবীর ঠিক কবে কোথায় আঘাত হানতে পারে তা নিয়ে শুরু হয় বিভিন্ন দেশের বিজ্ঞানীদের শঙ্কা ও অনুমান। পরে রোববার সকালে মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে পতিত হয় ধ্বংসাবশেষটি। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে ভূপতিত হওয়ার আগেই রকেটের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায়। এর আগে 2020 সালের মে মাসে আইভরি কোস্টে আছড়ে পড়েছিল চীনের আরেক রকেট লং মার্চের একটি অংশ, তবে তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 2018 ও 2019 সালে পৃথিবীর কক্ষপথে 2টি মহাকাশ স্টেশন পাঠায় চীন, তবে 7 টনের তিয়াঙ্গং 1 সফল হয়নি। আর পৃথিবীর কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করছে তিয়াঙ্গং 2। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত নটায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।